আমি ইগনু রিজিনাল সেন্টার কলকাতা বিকাশ ভবন থেকে মন্দিরা মুখার্জি আজকের এই স্বয়ংপ্রভার কাউন্সেলিং সেশনে একটি ক্লাস নিতে এসেছি। আজকে আমাদের টপিক হচ্ছে দ্য ডাইনামিক্স অফ লার্নিং। এখানে আমরা শিশুর বিকাশের নানা রকম বিকাশের কথা আলোচনা করব। এখানে আমি ফার্স্ট স্লাইডে যেটা বলছি, দ্য ডাইনামিক্স অফ লার্নিং ইজ আ ডেভেলপমেন্টাল প্রসেস। না, এটার মানে হচ্ছে যে শিশুর নানা রকম বিকাশ, সেটা দৈহিক বা শারীরিক, মানসিক, সামাজিক নানা রকম বিকাশ এবং ডেভেলপমেন্ট, সামাজিক বিকাশের নানা রকম বিকাশের কথা আমরা এখানে আলোচনা করব। আচ্ছা, প্রধানত এই বিষয়ে আজকে আমরা তিনজন সাইকোলজিস্ট, মনোবিজ্ঞানীর কথা এখানে আলোচনা হবে। একজন হচ্ছেন জেন পিয়াজে, ভাইগটস্কি এবং কোহেলবার্গ। এনারা শিশুর বিকাশের সম্বন্ধে কি কি মত পোষণ করেছেন, কিভাবে তারা দেখেছেন, সেই নিয়েই আমরা আজকে কথা বলব। আচ্ছা, নেক্সট, পিয়াজে মেইনলি ডেল্ট উইথ চিলড্রেন্স কগনিটিভ ডেভেলপমেন্ট। পিয়াজে এখানে শিশুর বৌদ্ধিক উন্নতির কথা বলেছেন এবং তিনি এই বৌদ্ধিক উন্নতিকে অন্য কিছু স্তরে বিভক্ত করে দেখিয়েছেন। তিনি বলছেন কি কি স্তর, বলছেন স্কিমা, অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন, ইকুইলিব্রেশন। আচ্ছা, এইটা আসার আগে আমি পিয়াজে কি আসল কথা বলতে চেয়েছেন সেটা আমি বলবো। পিয়াজে একজন সুইজারল্যান্ডের জন্মগ্রহণ করেন এবং তিনি প্রধানত তিনি একজন জীববিজ্ঞানী। আচ্ছা, এবং দেখা যাচ্ছে যে পিয়াজের থিওরি, পিয়াজে যখন শিশুর বিকাশের কথা বলছেন তখন তার যে থিওরি, তার যে তথ্য, তার মূল কথা কি? মূল কথা হচ্ছে তিনি বলছেন যে শিশুর প্রজ্ঞামূলক বিকাশের 4টি স্তর আছে। উপরের স্তরটির ভিত্তি হলো নিচের স্তর, উপরের থেকে নিচের স্তর। যখন শিশু শুনতে পায়, স্বাদ ইত্যাদি গ্রহণ করতে পারে, তখন থেকেই তার প্রজ্ঞামূলক বিকাশ শুরু হয়। যখন শিশু জন্মগ্রহণ করে, একটি আওয়াজ হলে শিশু শুনতে পায়, সে যখন কিছু খায়, সে যখন দুগ্ধ পান করে, তখন তার একটা স্বাদ পায় এবং সে স্বাদটা পায় বলেই তার খাওয়ার ইচ্ছেটা তৈরি হয়। এবং প্রতিটি স্তর অতিক্রম করতে করতে আমরা দেখি যে শিশুর সংকেত সমূহ ব্যবহার করার সামর্থ্য এবং বিমূর্ত চিন্তনের ক্ষমতা লাভ করে। সংকেতের মাধ্যমে শিশুরা নানা রকম ভাবে নিজেদের প্রকাশ করবার চেষ্টা করে এবং দেখা যাচ্ছে যে শিশুর এই সমস্ত পারদর্শিতা অর্জন প্রক্রিয়াকে পিয়াজে ব্যাখ্যা করছেন। তিনি শিশুর এগুলোই পারদর্শিতা, সে হাত নাড়ছে, সে পা নাড়ছে, সে কোনো রকম মুখভঙ্গি করছে জন্মাবার পর, এগুলোই তার পারদর্শিতা। সে কাউকে দেখলে, তার মা বাবা এদের দেখলে তার মুখের মধ্যে একটা হাসির রেখা আমরা দেখতে পাচ্ছি। যখন সে কোনো ব্যাপারে তার অসুবিধা হচ্ছে, তখন সে কাঁদছে। তো এইগুলোই নানা রকম ভাবে সে যতক্ষণ না সে কথা বলার স্তরে আসছে, ততক্ষণ আমরা দেখতে পাচ্ছি তার বিভিন্ন অঙ্গভঙ্গি, তার নানা রকম মৌখিক ভাবে সে মৌখিক কথার মধ্যে তার অভিব্যক্তির মধ্যে আমরা বলতে পারি, মৌখিক অভিব্যক্তির মধ্যে সে নিজেকে প্রকাশ করার চেষ্টা করছে। আচ্ছা, পিয়াজে বলেছেন যে শিশুর জৈবিক সক্রিয়তাকে দুটি পরস্পর বিপরীতধর্মী উপাদান রয়েছে যা অভিযোজনের জন্য দায়ী। একটি হলো আত্মীকরণ। আত্মীকরণ হচ্ছে অ্যাসিমিলেট করা, অ্যাসিমিলেশন,
এবং সহযোজন অ্যাকোমোডেশন। এবং শিশু যে প্রক্রিয়ায় এইগুলি করছে তার পরিবেশকে সেটি প্রধানত তার পরিবেশের উপর নির্ভরশীল। পরিবেশকে ভিত্তি করে তার এই আত্মীকরণ এবং সহযোজন মানে হচ্ছে অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশন। আচ্ছা, যে প্রক্রিয়ার দ্বারা শিশু তার পরিবেশকে বিশ্লেষণ করে সেই বিশেষ অংশকে প্রয়োজন অনুযায়ী বেছে নিতে তার প্রতি প্রতিক্রিয়া করে সেটিকে আয়ত্তে আনতে তাকে বলা হয় আত্মীকরণ। সে যেভাবে তাকে নিজেকে তুলে ধরবার চেষ্টা করছে, এটি একটি প্রক্রিয়া। শিশু বস্তু, ধারণা, ঘটনা গ্রহণ করে তার মানসিক কাঠামো অনুযায়ী অভিযোজন করার চেষ্টা করে। অ্যাকোমোডেশনটা কি হচ্ছে? অভিজ্ঞতা অর্জন, শিশুর অভিজ্ঞতা অর্জন। শিশুর অভিজ্ঞতা অর্জন মানে সে তার চোখ দিয়ে যা দেখতে পাচ্ছে, তার পারিপার্শ্বিকতাকে সে যেভাবে ভাবতে পারছে, তার মনে যতটুকুন বিকাশ হচ্ছে সেটাকেই আমরা বলছি অ্যাকোমোডেশন। আচ্ছা, এরপরে শিশু শিখন ব্যাখ্যা করার জন্য পিয়াজের মূল বক্তব্য হলো অভিযোজন প্রক্রিয়া। শিশু সর্বদা চেষ্টা করে তার প্রজ্ঞামূলক কাঠামো নতুন বস্তু জ্ঞানকে খাপ খাইয়ে নিতে। যে প্রক্রিয়াতে আত্মীকরণ হয় তাকেই বলা হয় সাম্যায়ন, যাকে বলা হচ্ছে ইকুইলিব্রেশন। এবং স্কিমাটা স্কিমার কথাটা আমি এখনো বলিনি। স্কিমা হচ্ছে সংগঠন এবং সংযোজন পরস্পর অচ্ছেদ্য বন্ধনে জড়িত। পিয়াজে বলছেন যে এই দুটি প্রক্রিয়ায় একই কৌশল পরস্পরের পরিপূরক। প্রতিটি বৌদ্ধিক কাজ অন্যান্য একই রকম সদৃশ্য কাজের সঙ্গে সম্পর্কিত। স্কিমা হলো এক ধরনের প্যাটার্ন, আমরা ইংরেজিতে যাকে বলি প্যাটার্ন বা চিন্তাধারা বা প্রক্রিয়া, যেগুলির সঙ্গে এই অ্যাসিমিলেশন, যেটা আমি বললাম, অ্যাকোমোডেশন, ইকুইলিব্রেশন, এইগুলির বিভিন্ন যোগাযোগ আছে। আচ্ছা, পিয়াজে তিনি বলেছেন যে প্রজ্ঞামূলক বিকাশের প্রধানত 4টি স্তর হয়। শিশুর জন্য 4টি স্তর হয়। একটি হচ্ছে তার সেন্সারি মোটর স্টেজ, মানে তার জন্মের পর থেকে 2 বছর অবধি, সেটাকে বলা হচ্ছে সংবেদন সঞ্চালন স্তর। সংবেদন সঞ্চালন স্তর। তারপরে বলা হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ, যাকে বলা হচ্ছে প্রাক সক্রিয়তার স্তর। যাকে বলা হচ্ছে প্রাক সক্রিয়তার স্তর 2 থেকে 7 বছরের মধ্যে। তারপরে আসছে কংক্রিট অপারেশনাল স্তর, তখন শিশু কিছুটা বড় হয়ে গেছে, 7 থেকে 11 বছর। এবং যৌক্তিক সক্রিয়তার স্তর, যেটাকে আমরা বলছি ফর্মাল অপারেশনাল স্টেজ, সেটা হচ্ছে 11 থেকে 18 বছরে আমরা এখন ধরে নিই যে একজন মানুষ মোটামুটি সে প্রাপ্তবয়স্ক হতে পারে। কিন্তু আমরা আজকে কিন্তু এই তার প্রধান সংবেদন সঞ্চালন, প্রাক সক্রিয়তা, এই দুটি নিয়েই বেশি আলোচনা করব, মূর্ত সক্রিয়তা নিয়েই কিছুটা আলোচনা করব। আচ্ছা, পিয়াজে বলছেন যে প্রথম কথা হচ্ছে, তিনি যেটা বলছেন যে এই সংবেদন সঞ্চালন স্তরে নানা রকম বিকাশ আমরা দেখতে পাই, কারণ নানা রকম মানে অভিজ্ঞতা মধ্যে দিয়ে শিশু যায় এবং শিশুর নানা রকম ইন্টারঅ্যাকশন হয়। শিশু নানা রকম ভাবে তার মধ্যে মানে সে কোনো না কোনো ভাবে তার মতন করে তার একটা সোশ্যাল ইন্টারঅ্যাকশন হয়, সামাজিক আদান প্রদান তার মধ্যে চলতে থাকে। এবং সেটা আমরা যারা প্রাপ্তবয়স্ক মানুষ তারা কিন্তু এটা বুঝতে পারি, এটা আমরা দেখতে পারি। শিশুর প্রক্রিয়া এবং প্রতিক্রিয়ার যে পরিবর্তন হয় সেটা আমরা দেখতে পারি। এবং আমরা পিয়াজে বলছেন যে এইভাবে ধীরে ধীরে তার কিন্তু পরিবর্তন আসে, সে এগিয়ে যায়। এবং তিনি বলছেন যে এই যে সেন্সারি মোটর স্টেজ যেটা বা পিরিয়ড, যেটাকে আমি বললাম সংবেদন সঞ্চালন, এর একটা শিক্ষাগত পটভূমিকা আছে, শিক্ষাগত পটভূমিকা আছে। এবং শিশুকে দেখা যায় যে
এই স্তরে, যদিও এই স্তরে শিক্ষা কথাটা শিশুর জন্য ঠিক চলে না, কিন্তু এই তার যে নানা রকম প্রতিবেদন, তার যে নানা রকম প্রতিক্রিয়া, সেটাই আমাদের কাছে শিক্ষামূলক। সে কিভাবে নিজেকে তৈরি করছে, কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কি 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 আহ, কি দেখতে পাচ্ছি, তার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, সেটাই কিন্তু আমাদের কাছে শিক্ষামূলক। এবং দেখা যাচ্ছে যে তার নানা রকম এই সময় তাকে, তার নানা রকম ভাবে তার সে একটা নিজের জগৎ তৈরি করে, নিজের জগতের মধ্যে সে থাকে, সেখানেই সে খেলা করে। সাধারণত এই সময় শিশু কিন্তু অন্য অন্য কারোর সঙ্গে খেলা করতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। কখনো কখনো তার পারিবারিক যারা পারিবারিক সদস্য বা সদস্য আছেন, বিশেষ করে তার শিশুর অভিভাবক যারা, তার সঙ্গে তাদের সঙ্গে তার একটা আদান প্রদান চলে খেলার মাধ্যমে। কিন্তু এই স্তরে আমরা দেখছি যে শিশু নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসে। শিশু কিন্তু যখন সে জেগে থাকে, যখন সে ঘুমোয় না, তখন কিন্তু সে নিজেকে নিয়েই ব্যস্ত থাকতে ভালোবাসে। তার নানা রকম ক্রমশ তার, সে যখন সে তার মুভমেন্ট শুরু হয়, সে যখন হাঁটতে পারে, চলতে পারে, তার মধ্যে নানা রকম সে নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। সে এখানে হাঁটে, ওখানে হাঁটে, এই জিনিসটা ধরে, ওই জিনিসটা ধরে, নানা রকম ভাবে সে নিজেকে ব্যস্ত রাখে। সেখানে কিন্তু তার সবসময় কিন্তু কোনো সঙ্গীত দরকার পড়ে না। আচ্ছা, পরে আমরা বলবো যে প্রি অপারেশনাল, আমরা বলবো প্রি অপারেশনাল স্টেজ, প্রাক সক্রিয়তা স্তরে পরে আমরা আসছি প্রি অপারেশনাল স্টেজ। আচ্ছা, এই প্রি অপারেশনাল স্টেজের প্রধান কি কথা হচ্ছে যে নানা রকম ভাবে শিশুর তার তার ক্রমশ সজীব সচেতনতাটা ক্রমশ তৈরি হচ্ছে, তার মধ্যে একটু একটু করে সচেতনতা তৈরি হচ্ছে। সে নিজেকে নিজের মধ্যে আর আটকে রাখছে না, সে নিজেকে নিজের মধ্যে আটকে রাখছে না, সে নিজেকে অন্যান্যদের সঙ্গে মেলাবার চেষ্টা করছে, অন্যান্যদের সাহচর্য চাইছে, অন্যান্যদের সঙ্গ তার প্রয়োজন হয়ে পড়ছে, সে নিজের মধ্যে আর থাকছে না। এবং এই স্তরে আমরা দেখছি যে শিশু তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, তার ভাষাগত ভাষা ডেভেলপমেন্ট তার হয়, তার ভাষার বিকাশ ঘটে, সে কথা বলতে শেখে, ক্রমশ সে কথা বলতে শেখে। এবং এটা সম্ভব হয় কারণ সে অন্যান্যদের সঙ্গে তার একটা আদান প্রদান চলে, সে যে কথাগুলো শুনে অন্যান্যদের কাছে, বা অন্যান্যরা, তার বড়রা, তার অভিভাবকরা তাকে যে যে কথাগুলো শোনায়, ধরো প্রথম দিকে ধরুন বাবা মা, এই ছোট্ট ছোট্ট কথা, এই কথাগুলির সঙ্গে কথাগুলি তার মনের অগোচরে কাজ করে। এবং একটা সময়ের পরে আমরা দেখতে পাই যে শিশু শিশু হয়তো একদিন বলে উঠলো বাবা, একদিন বলে উঠলো মা, বা অন্য কিছু, মানে ছোট ছোট শব্দ তার মধ্যে তৈরি হয়, সেই শব্দের বিকাশ ঘটে, আমরা এই সময় দেখতে পাই। আচ্ছা, এরপরে আমরা আসছি মূর্ত ক্রিয়াশীল স্তর। আমার যেহেতু তিনজন সাইকোলজিস্ট আছেন, আমি একটু শর্টে বলছি। মূর্ত ক্রিয়াশীল স্তর, যেটাকে বলা হচ্ছে কংক্রিট অপারেশনাল স্টেজ। এই স্তরে আমরা দেখছি যে শিশু তার সে নিজেকে একটা অন্য অন্য জায়গায় বসাতে সক্ষম হয়। সে অতিরিক্ত যে কথাগুলো সে শিখে ফেলেছে, যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে সে গেছে, সেই অভিজ্ঞতাগুলি থেকে সে অন্যান্যভাবে নিজেকে তৈরি করতে সক্ষম হয়। এবং এই স্তরে আমরা দেখছি যে শিশু তার নিজের গৃহ ছেড়ে সে তার বিদ্যালয়ে আসে, তার বিদ্যালয় শিক্ষা শুরু হয়, হয়তো আরেকটু আগেই শুরু হয়, কিন্তু এই বিদ্যালয় শিক্ষা তার মধ্যে একটা নতুন জগৎ খুলে দেয়। সে নানা রকম ভাবে তার চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, তার কথা, সবকিছুর মধ্যেই আমরা আমরা কিছুটা একটা একটা বাস্তবতা খুঁজে পাই। আমরা সে নিজেকে নিয়ে আর ব্যস্ত থাকে না, তার বন্ধুর মহলের মধ্যে সে
ক্রমশই পরিচিত হতে থাকে। সেখানে সে অনেক শিক্ষক শিক্ষার্থী শিক্ষিকা পান, তাদের সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি হয়, সেটা মানসিক সম্পর্কই তৈরি হয়, যেটা মানে পরবর্তী পর্যায়ে একটা খুব সুন্দর রূপ নেয়। কিন্তু আমরা দেখছি যে এই পর্যায়ে সেই জন্যই তার সে সাধারণ শ্রেণীতে আমরা এটাকে ফেলতে পারি না। এর মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে সেখানে সে কিভাবে চলছে, কিভাবে কথা বলছে, কি কি শিখছে, তার মধ্যে নতুন কিছু জানার, নতুন কিছু শেখার আগ্রহ খুব বেশি পাওয়া যায়। এই স্তরে আমরা দেখছি যে শিশুরা খুব বেশি যেটা জিজ্ঞেস করে বড়দের, সেটা হচ্ছে যে কোনো পরিবেশ পরিস্থিতিতেই সে জিজ্ঞেস করে কেন। কেন, এই কেন প্রশ্নটা তার মধ্যে কি বা কেন, তার মধ্যে একটা সর্বক্ষণই একটা প্রশ্ন জেগে থাকে, তার মনের মধ্যে একটা প্রশ্ন জেগে থাকে। এবং আমরা যদি কোনোভাবে তাকে বোঝাবার চেষ্টা করি, সেখান থেকে সে আবার ফিরে আসে, ফিরে এসে সে কি করে, সেই প্রশ্নতেই সে থেকে যায়। এবং আমরা দেখছি অনেক সময় যে শিশু বারংবার একই প্রশ্নের অবতারণা করে, না অবতারণা করছে, এটা আমরা হয়তো সেভাবে সেটাকে গুরুত্ব দিই না, কিন্তু অবতারণা এই জন্যই করে যে সে সন্তুষ্ট হতে পারছে না, তার মনের বিকাশটা এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে সে সবসময় সন্তুষ্ট হতে পারছে না। আচ্ছা, এইবারে আমরা আসছি যেটা হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ, সেটা নিয়ে আজকে আমরা খুব একটা আলোচনা করব না। সেটা যখন একটি শিশু সে ক্রমশই তার প্রাপ্ত বয়স্ক হবার দিকে সে এগিয়ে যাচ্ছে, তার মধ্যে নানা রকম পরিবর্তন হচ্ছে, তার মধ্যে দৈহিক পরিবর্তন হচ্ছে, মানসিক পরিবর্তন হচ্ছে, সামাজিক পরিবর্তন হচ্ছে। কিন্তু আমরা দেখছি যে পিয়াজে মেনলি এই যে শিশুর বৌদ্ধিক বিকাশ বা শিশুর মানে বৌদ্ধিক বিকাশের নানা রকম ভাবে কিভাবে সেটা সম্ভব, সেটা নিয়ে বেশি কথা বলেছেন। এবং তিনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে আমরা এই শিশুদের এমনভাবে মানে ভাবতে হবে, আমাদের এমনভাবে তাদের লক্ষ্য করতে হবে, যার ফলে তার মধ্যে দিনে দিনে যে পরিবর্তন আসছে, সেই পরিবর্তনকে আমরা যেন খুব সুন্দরভাবে গ্রহণ করতে পারি। তাহলে আমরা বলছি যে যেটা সেন্সরি মোটর, আমি একটু আবার এটাকে রিপিট করে বলছি, যেটাকে আমরা বলছি দেহের সঙ্গে পরিবেশের তার একটা সম্পর্ক তৈরি হয়, প্রি অপারেশনাল প্রাক সক্রিয়তা সম্পর্ক, সে সক্রিয় হয়ে উঠবে পরবর্তী স্তরে। এবং কংক্রিট অপারেশনাল, সেটা হচ্ছে যে সেখানে সে সক্রিয়ভাবে সে কিছু ভাববার, কিছু করবার, কিছু দেখবার তার একটা প্রবণতা, মানসিক গঠন তৈরি হচ্ছে। এবং লাস্টে হচ্ছে ফর্মাল অপারেশনাল, যেটাকে আমরা বলছি যখন সে শিশু একটা প্রাপ্তবয়স্ক চিন্তা ভাবনার দিকে, প্রাপ্তবয়স্ক মানুষ হয়ে উঠছে, এবং তার মধ্যে একটা খুব মানে সংগঠিত চিন্তা ভাবনা আমরা তৈরি করছি। সুতরাং তার শুরু হয় মোটর এবিলিটি দিয়ে। মোটর এবিলিটি মানে তার দৈহিক ক্ষমতা দিয়ে সে জীবন শুরু করে, দৈহিক শক্তির দ্বারা সে নিজেকে চালায় বা নিজের মুভমেন্ট হয়, তার মধ্যে একটা মুভমেন্ট আমরা দেখতে পাই। এর ফল তারপরে সে ক্রমশই যখন তার সেই দৈহিক বিকাশটা আস্তে আস্তে বাড়তে থাকে, প্রথমে আমরা অনেক শিশুকে দেখি প্রথমে সে উল্টোতে শুয়ে সে উল্টে যায়, তারপরে সে হামা দেবার চেষ্টা করে, তারপরে সে দাঁড়াতে চেষ্টা করে, তারপরে সে হাঁটার চেষ্টা করে। এই সব যে দৈহিক ডেভেলপমেন্ট বা মোটর ডেভেলপমেন্ট আমরা বলতে পারি, এই যে কার্যকরী ডেভেলপমেন্ট, এটাকেই আমরা খুব বেশি রকম ভাবে পিয়াজে এখানে কিন্তু খুব বেশি রকম ভাবে গুরুত্ব দিয়েছেন। এবং তিনি বলছেন যে প্রথমে সে নিজের মধ্যে থাকে, নিজের মধ্যে থেকে সে ক্রমশ সমাজের সঙ্গে পরিচিত হয়, সমাজের দিকে সে এগিয়ে যায়। সমাজ বলতে
আমি বলতে চাইছি অন্যান্য মানুষের সঙ্গে তার যোগ সাযোগ তৈরি হয়। আমরা যখন একটি ছোট্ট শিশুকে দেখি, আমরা তার সমাজ বলে তখন কিছু থাকে না সেরকম ভাবে। হ্যাঁ, সে সর্বক্ষণ যাদের দেখছে, তার মা বাবা বা অন্য কেউ, তাদের সঙ্গে তার একটা হয়তো একটা মানসিক যোগাযোগ তৈরি হয়। সে তাদের একটা সময়ের পর সে তাদের রেকগনাইজ করতে পারে, সে তাদের চিহ্নিত করতে পারে কোনো না কোনো ভাবে। কিন্তু যখন আস্তে আস্তে সেই খোলসটা ছেড়ে সে বেরিয়ে এসে সমাজের মধ্যে একজন আলাদা, তার একটা আলাদা অস্তিত্ব নিয়ে সে মানে এগিয়ে আসার চেষ্টা করে, তার অস্তিত্বটাকে সে বোঝবার চেষ্টা করে, সে এবং সেই অস্তিত্বটাকে মানে অস্তিত্বর সাহায্যে সে এগিয়ে যাবার চেষ্টা করে। সে নিজেকে নানাভাবে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করে, নানা রকম কার্যকলাপের মধ্যে সে নিজেকে জড়িয়ে ফেলবার চেষ্টা করে। সুতরাং নিজের থেকে ইন্ডিভিজুয়াল টু সোশ্যাল, এটা আমরা বলতে পারি। মানে নিজের থেকে নিজের মধ্যে আর নিজেকে কুক্ষিগত করে না রেখে সামাজিকভাবে সে চিহ্নিত হবার চেষ্টা করে। আচ্ছা, এরপরে আমরা আসছি, এবং এটার মধ্যে এটাই শিক্ষা, মানে শিশুর যে পরিবর্তন, এটাই শিক্ষা। ডাইনামিক্স অফ লার্নিং ইজ এ ডেভেলপমেন্টাল, এটাই এখানে লার্নিং, এটাই এখানে শিক্ষা। যে এই যে পরিবর্তন, যে কোনো শিশু, বিশ্বের যে কোনো শিশু এইভাবেই বড় হয়, এইভাবেই সে নিজেকে তুলে ধরবার চেষ্টা করে, যদি তার মধ্যে কোনো বিশেষ অসুবিধা না থাকে। মানে যে শিশু যদি সম্পূর্ণ সুস্থ এবং সক্ষম শিশু হয়, তাহলে কিন্তু তার মধ্যে এই ধরনের মানে ডেভেলপমেন্ট, এই ধরনের পরিবর্তন, এই ধরনের বিকাশ, এই ধরনের প্রকাশ আমরা দেখতে পাই। আচ্ছা, এরপরে আমরা যার কথা বলবো তিনি হচ্ছেন ভাইগটস্কি। ভাইগটস্কি একজন তিনি মস্কো বিশ্ববিদ্যালয়, মানে রাশিয়ায় তিনি পড়াশোনা করেছেন। তিনি কি বলছেন? তিনি বলছেন প্রাথমিক প্রক্রিয়াগুলি হবে মূলত জৈবিক। বলছেন বায়োলজিক্যাল, যে প্রাথমিক প্রক্রিয়া, একটি শিশুর যে প্রাথমিক প্রক্রিয়া, সেটি মূলত জৈবিক, বায়োলজিক্যাল, সেখানে সামাজিক কোনো জায়গা থাকে না। কিন্তু তিনি আবার এমনই একজন মনোবিজ্ঞানী যিনি কিন্তু সামাজিক প্রক্রিয়াকে প্রাধান্য দিয়েছেন, যেটা আমি আসছি। তিনি বলছেন যে যেগুলো যখন উন্নত মনোবৈজ্ঞানিক প্রক্রিয়াগুলি, সেখানে কিন্তু প্রকৃত অর্থে এখানে ব্যবহার করা যাচ্ছে না। এখানে সাংস্কৃতিক মানে হচ্ছে অন্যান্যদের সঙ্গে মিলিত হওয়া, সংযোজিত হওয়া, অন্যান্য একটি সমাজের সঙ্গে সংযোজিত হওয়া। আচ্ছা, তিনি বলছেন যে কিভাবে একটি শিশুর মধ্যে ডেভেলপমেন্ট আসে। তিনি বলছেন যে সোশিও কালচারাল পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডেভেলপমেন্ট। সোশিও কালচারাল, সামাজিক সাংস্কৃতিক আঙ্গিকের মধ্যে বৌদ্ধিক বিকাশ। কার? শিশুর বৌদ্ধিক বিকাশ। এখানে সামাজিক সাংস্কৃতিক মানে হচ্ছে যেটা শুধু জৈবিক নয়, যেখানে মানে তিনি বলতে চাইছেন যে প্রথম থেকেই শিশুর মধ্যে সেই সামাজিক প্রক্রিয়াটা শুরু হয়ে যায়। তিনি বলছেন যে যখন একটি বাচ্চা কাঁদছে, সেটা তার জৈবিক প্রক্রিয়া। আচ্ছা, কিন্তু এই যখন সে এই কান্নাটা বড়দের কানে গিয়ে পৌঁছচ্ছে, এবং এই শিশুটি তার কান্নাটা যে অন্যান্য যারা শুনছে তার সামনে, তাদের মধ্যে একটা চেতনা জাগাবার চেষ্টা করছে। আমরা সাধারণত কি করি? একটি শিশু যখন কাঁদে, তখন আমরা কি করি? আমরা তাড়াতাড়ি তার কাছে ছুটে যাই। এইটাই তার মধ্যে একটা সামাজিক প্রক্রিয়া। তার কান্নাটা তার জৈবিক, কিন্তু সে যে তার কান্নার মাধ্যমে সে যখন নিজেকে অন্যদের সঙ্গে কানেক্ট করতে পারছে, কোনোভাবে সংযোজিত করতে পারছে, এটাই তার হচ্ছে সামাজিক প্রক্রিয়া। আচ্ছা, এবং তিনি বলছেন যে আমাদের প্রত্যেকেরই মনের একটি সামাজিক উৎপত্তি আছে,
এবং শিশুর আভ্যন্তরীণ ক্যাটেগরি, যেটা মানে আচরণ পরিচালিত করার জন্য শিশু অন্তরের বাচন আছে। বাহ্যিক পরিকল্পনা থেকে আভ্যন্তরীণ কার্যকলাপ, বাহ্যিক পরিকল্পনা থেকে আভ্যন্তরীণ কার্যকলাপ, এটা এই যে বাহ্যিক, এখানে বাহ্যিক কি, তার কান্না, এবং সেই কান্নাটা সে যখন দেখছে যে অন্যান্যরা তার কাছে এসে তার সঙ্গে একটা যোগাযোগ তৈরি করার চেষ্টা করছে, সেটাই আভ্যন্তরীণ। তা সে সে বলতে পারছে না, সে হয়তো সেভাবে প্রকাশ করতে পারছে না, কিন্তু তার মধ্যে একটা প্রতিক্রিয়া হচ্ছে, যে প্রতিক্রিয়াটা কোনো কোনো ভাবে আমরা তার মুখের মধ্যে, তার এক্সপ্রেশনের মধ্যে, তার অভিব্যক্তির মধ্যে আমরা দেখতে পাই। এই সময় আর আস্তে আস্তে সে যখন কথা বলতে শেষে, তারপরে সে যখন তার মধ্যে একটা ভাষা তৈরি হয়, হ্যাঁ, তার মধ্যে একটা বৌদ্ধিক চেতনা তৈরি হয়, তার মধ্যে একটা নৈকট্য, অন্যান্যদের সঙ্গে নৈকট্য সম্বোধিত, মানে নৈকট্যের একটা সম্পর্ক তৈরি হয়। এইভাবেই আমরা দেখছি যে তিনি বলছেন যে আস্তে আস্তে এইভাবেই শিশুর বিকাশ হয়। সুতরাং ভাইগটস্কি এবং পিয়াজে, তাদের মধ্যে একটা কোথাও চিন্তা ভাবনার মিল থাকলেও পিয়াজে কিন্তু সামাজিক পটভূমিকাকে, সামাজিক জায়গাটাকে কিন্তু তিনি প্রাধান্য দেননি, যেটা কিন্তু ভাইগটস্কি দিয়েছেন। ভাইগটস্কি বলছেন সবটাই সমাজকে কেন্দ্র করে, সমাজ মানে শিশুর যে সমাজ, তাকেই কেন্দ্র করে। সুতরাং আমরা দেখছি যে ভাইগটস্কি এবং পিয়াজের মধ্যে এটাই হচ্ছে প্রধান পার্থক্য। যদিও দুজনেই শিশু ভিত্তিক চিন্তা ভাবনার মধ্যে এগিয়েছেন, কগনিটিভ ডেভেলপমেন্ট সবার তাদের মধ্যে কাজ করেছে, বৌদ্ধিক সত্তা বা বৌদ্ধিক চিন্তা তাদের মধ্যে কাজ করেছে, কিন্তু তাদের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে তারা কিন্তু একজন সমাজকে প্রাধান্য দিচ্ছেন, সামাজিক এবং সাংস্কৃতিক পটভূমিকাকে প্রাধান্য দিচ্ছেন, আর একজন কিন্তু সেটা দিচ্ছেন না। এবং তিনি বলছেন যে এই মানে যে শিশু যখন সে বেড়ে উঠছে, তার মধ্যে যে মানে সে নিজেকে একজন সামাজিক জীব হিসেবে প্রতিফলিত করছে, তার মধ্যে কিন্তু আর আলাদা কিছু থাকছে না, তা সে একজন সামাজিক জীব হিসেবে প্রতিফলিত করছে। আমি প্রথমে কিছু মেন পয়েন্টস গুলো বলে দেবো, তারপরে হয়তো আমি আরো মানে পুঙ্খানুপুঙ্খ বিচার করবার চেষ্টা করব। আচ্ছা, তারপরে আমরা আমি আবার চলে আসি কোহেলসবার্গের কাছে। আচ্ছা, আমরা কোহেলসবার্গ আগে করে নিই, কোহেলসবার্গ করে নেবার পর আমরা আবার আসবো, আমরা হয়তো এনাদের কথা আবার বলবো। কোহেলসবার্গ আর একজন মনোবিজ্ঞানী। কোহেলসবার্গ কি বলছেন? কোহেলসবার্গের মত হচ্ছে যে তার নাম হচ্ছে লরেন্স কোহেলবার্গ, তিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ে তিনি শিশুর নৈতিক বিকাশ সংক্রান্ত গবেষণা করেছেন, তার মানে তিনি আমেরিকায় তার গবেষণা করেছেন। এবং কোহেলসবার্গ কিন্তু এই যে আমাদের পিয়াজের প্রজ্ঞামূলক যৌক্তিকতা, কগনিটিভ রেশনালিটি বা কগনিটিভ ডেভেলপমেন্ট, সেটাকে কিন্তু তিনি প্রাধান্য দিয়েছেন। কিন্তু তিনি এটা বলছেন যে বিকাশকে, এই যে কগনিটিভ ডেভেলপমেন্ট, প্রজ্ঞামূলক বিকাশ, এটা সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ ক্রমসমন্বয় প্রক্রিয়া হিসেবে তিনি বিবেচনা করেছেন। কোহেলসবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব দার্শনিক আদর্শ, আচরণবাদী মনোবিদ্যা তত্ত্বের ভিত্তিতে গড়ে ওঠে। আচ্ছা, কোহেলসবার্গের প্রথম কথা কি? তিনি ইন্টারঅ্যাকশনের কথা তিনি বলেছেন, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি, আমি আদান প্রদান বলছি সহজ কথায়, এটা আসল কথা হচ্ছে মিথস্ক্রিয়ার কথা তিনি বলেছেন। তিনি জাস্টিস, ন্যায় বিচারের কথা বলেছেন। এই ব্যাপারে ন্যায় বিচার কি? যে শিশুর যে প্রজ্ঞামূলক বিকাশ, তার মধ্যে একটা নীতিবোধ আছে, তার মধ্যে একটা যুক্তিভিত্তিক জায়গা, যুক্তির জায়গা আছে। তিনি বলছেন কনফ্লিক্ট অফ মরালিটি। কখনো কখনো তিনি এটাও তার এটাও আর একটা কথা, যে নীতিবোধের দ্বন্দ্ব অনেক সময় তৈরি হয় শিশুর
বিকাশের সময়, প্রজ্ঞামূলক বিকাশের সময়, প্রজ্ঞামূলক বিকাশের মধ্যে আমরা একটা দ্বন্দ্ব দেখতে পারি, এবং সেখানে আমরা একটা সাম্যের, একটা মিলনের প্রচেষ্টা, সাম্য কথাটা আমি এখানে আর ব্যবহার করছি না, মিলনের প্রচেষ্টা আমরা দেখতে পারি। এবং এই জায়গাটাকে তৈরি করার জন্য একটা নৈতিক বিকাশের যে জায়গা, নৈতিক বিকাশের দরকার, যেখানে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না, কোনো রকম মানে সেই জিনিসটা যেন খুব সহজভাবে হতে পারে, সেই নৈতিক বিকাশটাকে দরকার। কিন্তু সেটা সবসময় সম্ভব নয়, তার মধ্যে একটা দ্বন্দ্ব আসবেই, তার মধ্যে একটা মানে একটা মানে চিন্তা ভাবনার পার্থক্য আসবে। একটি শিশু সে যখন কাঁদে, আমরা সবাই লক্ষ্য করেছি, আমরা তার বাড়িতে অন্যান্য যারা আছেন তারা হয়তো তাকে নানা রকম ভাবে চুপ করাবার চেষ্টা করছে, নানা রকম মানে নানা রকম উপায় তারা বার করছেন যাতে শিশুটি আর না কাঁদে। হ্যাঁ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিশুটি কেঁদেই চলেছে, কোনো না কোনো কারণে শিশুটি কেঁদে চলেছে, এবং এইভাবে না, এইটাই এক ধরনের দ্বন্দ্ব, এটাও এক ধরনের দ্বন্দ্ব আমরা বলতে পারি। শিশুটি কাঁদছে, শিশুর কান্নাটাকে আমরা বন্ধ করতে পারছি না, কেন পারছি না, তার মধ্যে কোনো একটা দ্বন্দ্ব কাজ করছে, যেটা হয়তো আমরা সবসময় বুঝতে পারছি না। সুতরাং তিনি বলছেন যে এইটা আমাদের মধ্যে খুব দরকার। এবং নৈতিক বিকাশ প্রক্রিয়া, এই যে নৈতিক বিকাশ, যেটা যেখানে তিনি পিয়াজের সঙ্গে একমত হয়েছেন কোহেলসবার্গ, তিনি বলছেন যে নৈতিক বিকাশ প্রক্রিয়া 3 রকম হয়, একটা হচ্ছে প্রজ্ঞামূলক, একটা হচ্ছে বিকাশ, একটা যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট। প্রজ্ঞামূলক দ্বন্দ্ব যাকে বলা হচ্ছে কগনিটিভ কনফ্লিক্ট, ইংরেজিতে বলতে গেলে কগনিটিভ কনফ্লিক্ট। এবং এই কনফ্লিক্ট যখনই থাকে, যখনই দ্বন্দ্ব থাকে, আমরা কি চেষ্টা করি, দ্বন্দ্বটাকে মেটাবার চেষ্টা করি, সেটাকে বলা হচ্ছে ভূমিকা গ্রহণের ক্ষমতা, সেইটা একটা কথা তিনি বলেছেন। এছাড়া তিনি বলছেন যে এই প্রত্যেকটা ব্যাপারেই আমাদের একটা মানে যারা প্রাপ্তবয়স্ক মানুষ, যারা শিশুটিকে দেখাশোনা করেন, শিশুদের দেখাশোনা করেন, তাদের একটা ভূমিকা আছে, এবং আর ভূমিকা আছে কাদের, ভূমিকা হচ্ছে আমাদের মানে শিশুর নিজের একটা ভূমিকা থাকে, শিশুর নিজের একটা ভূমিকা থাকে, সে যখন সেই জায়গা থেকে সরে আসতে চায়। সুতরাং আমরা দেখছি যে এই বিভিন্ন ভাবে আমরা তিনজনের কথা বললাম, আমি ছোট করে বললাম, আবার অন্য পয়েন্টে আমি ফিরবো। সেখানে আমরা দেখছি যে তিনজনেই কিন্তু শিশুর মানে বৌদ্ধিক বিকাশ তার কথা তারা বলেছেন, কিন্তু তাদের যেভাবে বলেছেন, যে আঙ্গিকে বলেছেন, সেটা কিন্তু তিনজনের মধ্যে এক নয়, তাদের মধ্যে একটা বিরাট পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এইবারে আমি একটু করে আমি বলবার চেষ্টা করব যে প্রত্যেকের কি কি শর্ট কামিংস, মানে প্রত্যেকের চিন্তা ভাবনার মধ্যে কোথায় আমরা দেখছি যে আমরা কোন জায়গাটাকে আমরা মেনে নিতে পারছি না। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা আবার পিয়াজের কথায় ফিরে আসি। পিয়াজের যে এই চিন্তা ভাবনা, যে তিনি বলছেন যে ইন দ্য প্রি অপারেশনাল স্টেজ তিনি বলছেন যে শিশুর মধ্যে তিনি যেটা বলতে বলা তার উচিত ছিল বলে অনেকে মনে করেন, যে তার যতটা প্রকাশ হওয়া উচিত হয় সেটাকে কিন্তু পিয়াজে কোনোভাবেই কোনো জায়গাতেই তিনি গুরুত্ব দিচ্ছেন না। দ্বিতীয়ত, তিনি সোশিও কালচারাল, যেটা ফাইগটস্কি বলেছেন, যে সামাজিক একটা পটভূমিকাকে তিনি কোথাও কোনো গুরুত্ব দিচ্ছেন না। আচ্ছা, তিনি বলছেন তিনি যে বয়স সীমাটা তুলে ধরেছেন, তিনি তুলে ধরেছেন, সে বয়স সীমার ব্যাপারে সবাইকার কিন্তু মত এক নয়।
তিনি বলছেন যে কংক্রিট অপারেশনাল স্টেজ, যেটা আমি একটু আগে বললাম, সেখানে দেখা যাচ্ছে যে এই কংক্রিট অপারেশনাল স্টেজে তিনি বলছেন যে যে ধরনের বিকাশ বা ব্যক্তি একটি শিশুর মধ্যে হয়, সেখানে তার সঙ্গে কিন্তু অন্যান্যরা, তিনি যেটা বলছেন তার সঙ্গে অন্যান্য মনোবিজ্ঞানীরা একমত হতে পারছেন না। চতুর্থত আমরা দেখব যে ফর্মাল অপারেশনাল স্টেজ সম্বন্ধে তিনি যেটা বলেছেন, যে এটাকে তিনি বলছেন প্রবলেম সলভিং স্টেজ, সমস্যা সমাধানের একটা জায়গা। কিন্তু সব মনোবিজ্ঞানীরা এটাকে কিন্তু সমস্যা সমাধানের জায়গা হিসেবে নিতে পারছেন না, সমস্যা সমাধানের জায়গা হিসেবে তারা শুধু নিতে পারছেন না। তিনি বলছেন যে এবং অন্যান্য মনোবিজ্ঞানীদের মতে, কারুর মতে তিনি কিন্তু বিশেষভাবে যারা মানে যাদের মধ্যে বিশেষ ক্ষমতা আছে, এক্সেপশনালি ট্যালেন্টেড, সেই ধরনের শিশু সম্বন্ধে তার কোনো মতামত তিনি পোষণ করেননি। সুতরাং তার যেটা চিন্তা ভাবনা শিশুর বিকাশ সম্বন্ধে, শিশুর প্রকাশ সম্বন্ধে, এটাও হতে পারে সেটা সবার জন্য প্রযোজ্য নয়, সেটা সবার জন্য প্রযোজ্য নয়। যদিও জিন পিয়াজে একজন বিশ্ববিখ্যাত মনোবিজ্ঞানী, যার চিন্তা ভাবনা সারা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছিল, এবং আজকেও আমরা তার কথা পড়ি, তার কথা জানি, কিন্তু তার চিন্তা ভাবনার সঙ্গে অনেক মত পার্থক্য আছে, এবং এইগুলির মানে কোনো প্রকাশ, যেগুলো আমি বললাম সেগুলির কোনো প্রকাশ তার চিন্তা ভাবনার মধ্যে আমরা পাইনি বলে অনেকে তাকে কিন্তু সেই জায়গায় রাখতে পারছেন না। আচ্ছা, এরপরে আমরা আসবো ভাইগটস্কির কথা। আচ্ছা, ভাইগটস্কি যেটা বলছেন যে ভাইগটস্কি কি বলেছেন, ভাইগটস্কি মানে সামাজিক চিন্তা ভাবনাটাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। যে তিনি বলছেন যে তার প্রথমে একটি বাচ্চা সে কথা বলে বা তার মুভমেন্ট আসে, সে হাঁটতে শেখে, তারপরে সে কথা বলতে, প্রথমে হাঁটতে শেখে, তারপরে সে কথা বলতে শেখে, তারপরে সে স্কুলে যায়, তারপরে তার মধ্যে একটা মানে একটা মানসিক ছবি তৈরি হয়, এবং তার মধ্যে একটা মানসিক চেতনা তৈরি হয়। সবকিছুই সমাজ দ্বারা নিয়ন্ত্রিত। নিয়ন্ত্রিত মানে সমাজের মধ্যে আবদ্ধ, মানে এটাকে তিনি সামাজিক পটভূমিকার পরিপ্রেক্ষিতে বিচার করবার কথা ভেবেছেন। মানে যেটা আমরা ইংরেজিতে বলতে পারি সোশিও কালচারাল। আমি অলরেডি বলেছি, কালচার এখানে কথাটা হচ্ছে সংস্কৃতি, আমরা সবাই জানি, কিন্তু এখানে সংস্কৃতি কথাটা অন্য অর্থে ব্যবহৃত হচ্ছে। সেটা কি, যে সেখানে আমরা সংস্কৃতি বলছে তার যে পরিমণ্ডল, সেই পরিমণ্ডলের কথাই আমরা এখানে ভাবতে পারি। তার যে সমাজ যেখানে তিনি দাঁড়িয়ে আছেন সেটার কথা সেটা আমরা ভাবতে পারি। এবং তিনি বলছেন যে একটি শিশু জন্ম লগ্ন থেকে যার যে কোনো অভিজ্ঞতা সমাজের মানে সোশ্যালি মেডিয়েটেড মানে হচ্ছে সমাজ দ্বারা, এখানে আমরা বলতে পারি সমাজ দ্বারা নিয়ন্ত্রিত। তার দেখা, তার স্মৃতি, তার আবেগ, তার মানসিক আদান প্রদান সবকিছুই সামাজিকভাবে চালিত, সমাজের বাইরে কিছু নয়। কিন্তু আমরা যদি সাধারণ পরিস্থিতির পর্যালোচনা করি, সাধারণ একটি 8-5টা শিশুকে আমরা দেখি, আমরা দেখব যেটা সবসময় প্রযোজ্য নয়। সমাজের কোন মানে এটা উনি বলতে চেয়েছেন যে এটা আমরা না জানলেও এটা অবচেতন ভাবে হচ্ছে, কিন্তু সেখানে সমাজের প্রাধান্যটা থাকতে পারে না, সমাজের প্রাধান্যটা থাকতে পারে না। কিন্তু তিনি বলছেন যে এটা সমাজের দ্বারা চালিত, সমাজকে বাদ দিয়ে এখানে কিছু নয়। এবং তিনি বলছেন যে যখন কোনো না কোনো কারণে কোনো শিশু সে একটি বিশেষ অসুবিধার
সম্মুখীন হয়, একটি ক্রিটিক্যাল সিচুয়েশন। ক্রিটিক্যাল সিচুয়েশন মানে হচ্ছে যখন সে এমন একটি পরিস্থিতির সম্মুখীন হচ্ছে যেটা তার পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। কোনো না, তিনি বলছেন যে এটার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে তার মধ্যে একটা মেন্টাল ফরমেশন তৈরি হচ্ছে। মেন্টাল ফরমেশনটা কি, তার মধ্যে একটা মানসিক আকৃতি পাচ্ছে। সে যে এই দুর্লভ মানে দুর্লভ আমি ঠিক বলবো না, এই যে অসুবিধাজনক পরিস্থিতির মধ্যে দিয়ে সে এগিয়ে যাচ্ছে, তার মধ্যে একটা, সেটাই তার একটা মানসিক গঠনে সাহায্য করছে। তার মানে যে তার সামাজিক অভিজ্ঞতা, যেটা তিনি বলতে চেয়েছেন, সেটা কিন্তু মানসিক গঠনে কিন্তু সাহায্য করে। আচ্ছা, এবং তিনি বলছেন যে এইভাবেই আমরা দেখছি যে শিশু তার ক্ষমতা, তার শিক্ষা, এগুলো তার ডেভেলপমেন্ট হয়, তার বিকাশ ঘটে, নানা রকম তার মানে নিজের ক্ষমতা, ব্যক্তিগত ক্ষমতা থেকে যে সামাজিক ক্ষমতায় চলে যায়, সামাজিক ক্ষমতায় রূপান্তরিত হয়। সামাজিক ক্ষমতা মানে তারই ক্ষমতা, কিন্তু সেটা সমাজের দ্বারা পরিচালিত, সমাজের পরিকাঠামোর মধ্যে সেটা রয়েছে। তার যে ডেভেলপমেন্ট, তার যে বিকাশ, এবং এই যে তার যে নানা রকম মানে নানা রকম কি বলবো, ক্যাপাবিলিটি, তার যে ক্ষমতা, ক্ষমতার যে প্রকাশ, সেটা তার শিক্ষাকে পরিচালনা করে। অবশ্যই শিশুর যে ক্ষমতা, যে কোনো শিশুর মধ্যে যে ক্ষমতা থাকে, সেটাই তার শিক্ষাকে পরিচালনা করে, সন্দেহ নেই। কিন্তু সেটাই একমাত্র কথা নয়, সেটাই একমাত্র কথা নয়। এবং তিনি বলতে চাইছেন যে এখানে একটি শিশুর মরাল ডেভেলপমেন্ট, যেটা যেটা খুব দরকার, মরাল ডেভেলপমেন্ট, দ্যাট এটা খুব ইম্পর্টেন্ট। তিনি বলছেন যে শিশুর নৈতিক শিক্ষা, সমাজের জন্য, সমাজের মধ্যে থাকার জন্য তার একটা নৈতিক শিক্ষার খুব দরকার আছে। নৈতিক শিক্ষা, হ্যাঁ হতে পারে নৈতিক শিক্ষার দরকার আছে, কিন্তু এটাও হতে পারে যে ভাইগটস্কি শিশু সমাজটাকে, শিশুর জগৎটাকে একটু, হতে পারে এটা কেউ কেউ ভেবেছেন যে তিনি যে পর্যায়ে সেটাকে রাখা উচিত সেই পর্যায়ে তিনি সেটাকে রাখেননি, সেটাকে তিনি অনেক বেশি এগিয়ে নিয়ে গেছেন, অনেক মানে উচ্চ মানের করে তুলেছেন। উচ্চ মানের করে তোলার মধ্যে কোনো ভুল নেই, কিন্তু আমাদের যেটা মনে রাখতে হবে যে আমরা কার জন্য কথাটা বলছি, আমরা কার জন্য কথাটা বলছি। আমরা একটি শিশুর বিকাশে, যে হয়তো জন্মেছে, বা যার বয়স 2 বছর, যার বয়স 3 বছর, যার বয়স হয়তো খুব জোর 7 বছর কি 8 বছর, তার মধ্যে এত রকম চেতনা, এত রকম চিন্তা, এত রকম মানসিক মানে পরিবর্তন, সামাজিক সমাজকে মেনে নেওয়ার চিন্তা, সেগুলো কিন্তু কখনোই সম্ভব নয়, কখনোই আসবে না, সেটা কিন্তু একেবারেই সম্ভব না। আচ্ছা, তিনি, আচ্ছা এরপরে আমরা আসবো কোহেলসবার্গের কথা। কোহেলসবার্গে আমি যেটা অলরেডি আমি কিছুটা কোহেলসবার্গের কথা যেটা আমি বললাম, যে কোহেলসবার্গ যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে তিনি শিশু এবং প্রাপ্তবয়স্ক মানুষ, এদের নিয়ে অনেক কাজকর্ম করেছেন, এবং তিনি বলছেন যে তিনি এখানে ভাইগটস্কির সঙ্গে একমত হতে পারছেন না। তিনি বলছেন যে মানুষের নৈতিক মানুষের নৈতিক যে বিকাশ, নৈতিক যে চেতনা, সেটা কখনো সমাজের দ্বারা চালিত হয় না, সেটা তার মধ্যে থেকেই আসে, তার মধ্যে থেকেই আসে, তাকে আলাদাভাবে কখনো চালনা করা যায় না। হ্যাঁ, সুতরাং তার এই যে এই ব্যাপারে আবার আমরা দেখছি যে কোহেলসবার্গের সঙ্গে ভাইগটস্কির একটা বড় পার্থক্য রয়েছে। এবং কোহেলসবার্গ, যেটা আমি প্রথমেই বললাম, যে তিনি কিন্তু
পিয়াজের থিওরিকে, পিয়াজের তথ্যকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। তিনি বলছেন যে তিনি যে ডিফারেন্ট মানে বিভিন্ন স্টেজের কথা বলেছেন, যেটা হচ্ছে প্রি কনভেনশনাল, কনভেনশনাল, পোস্ট কনভেনশনাল, যেটা আমার এখানে লেখা আছে, সিরিজ অফ স্টাডিজ যেটা আমি বলেছি। এবং তিনি বলছেন যে প্রি কনভেনশনালটা কি, প্রাক প্রচলিত, প্রাক প্রচলিত, যেটা হচ্ছে যে এখানে আমরা বলছি যে একটি কেউ যদি কোনো খারাপ কাজ করে, শিশু যদি কোনো গর্হিত কাজ করে, বা আমি যখন কোনো গর্হিত কাজ করি বা শিশু যখন কোনো গর্হিত কাজ করে, তাকে সেই কাজ থেকে আমরা বিরত করবার চেষ্টা করি। আচ্ছা, কিন্তু অনেক সময় কি হচ্ছে যে এটা হয়তো সম্ভব হচ্ছে না, প্রাক কনভেনশনাল, প্রাক প্রচলিত। আচ্ছা, তারপরে হচ্ছে প্রচলিত, কনভেনশনাল। কনভেনশনাল হচ্ছে যে যেখানে আমরা ল অ্যান্ড অর্ডারের কথা বলছি, যেখানে আমরা আইন, নিয়ম, নীতি এসবের কথা বলছি, যেখানে কাজ, যে গঠিত কাজ আমরা করছি বা করবার জন্য এগিয়ে এসছি, করবার জন্য নিজেকে নিয়োগ করছি, সেখানে কিন্তু ল অ্যান্ড অর্ডার, যেটা আইনিগত ব্যাপার, সেখানে আইনিগত চিন্তা ভাবনার মধ্যে আমরা থাকবো। পোস্ট কনভেনশনাল, কনভেনশনের পরে, কনভেনশন যে নিয়মানুবর্তিতার মধ্যে নেই, পোস্ট, পোস্ট কনভেনশনাল কি হচ্ছে যে কিছু ইউনিভার্সাল প্রিন্সিপালস যেগুলো সবার জন্য প্রযোজ্য এবং সোশ্যাল কন্ট্রাক্ট, সামাজিক মিলন আমরা বলতে পারি, সেইটার মধ্যে আমাদের আসতে হবে। সুতরাং তার চিন্তা ভাবনা হচ্ছে যে যখন শিশু একটি খারাপ কাজ করছে, তাকে আমরা হয়তো মানে বিরত করবার চেষ্টা করছি, কিন্তু সেটা হয়তো সবসময় সম্ভব হচ্ছে না। তারপরে আমরা তার মধ্যে আমরা শিশু যখন বড় হচ্ছে, বা আমরা কি আনছি, পরের স্তরটি কি, কনভেনশনাল। তার মানে হচ্ছে কনভেনশন বেসড, তার মানে হচ্ছে ইন্টারপার্সোনাল, ইন্টারপার্সোনাল, একে অপরের সঙ্গে সম্পর্কের কথা, এবং এটা সেই কাজটিকে বন্ধ করার জন্য আর কি আনছি, ল অ্যান্ড অর্ডারের কথা বলছি, নিয়মের কথা বলছি, দেশের আইনের কথা বলছি। এবং পোস্ট কনভেনশনাল, পোস্ট কনভেনশনাল হচ্ছে যখন এটা হাইয়েস্ট লেভেল অফ মরাল ডেভেলপমেন্ট, একটি নৈতিক ডেভেলপমেন্ট, নৈতিক ডেভেলপমেন্ট, নৈতিক বিকাশের সব থেকে উঁচু স্তর, যেখানে সোশ্যাল কন্ট্রাক্ট হচ্ছে, সামাজিক দায়বদ্ধতা, সামাজিক নিয়ম কানুন, সামাজিক প্রতিফলনের মধ্যে আমরা পড়ে যাচ্ছি, এবং ইউনিভার্সাল প্রিন্সিপালস, যে নিয়ম নীতি সবার দ্বারা সব জায়গায় প্রযোজ্য, ইউনিভার্সাল প্রিন্সিপালস, তার মধ্যে আমরা এই নৈতিক চিন্তা ভাবনাটাকে নিয়ে যাচ্ছি, নৈতিক ডেভেলপমেন্টটাকে নিয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে কোয়েলসবার্গের মরাল ডেভেলপমেন্ট যেটা, সেটা কোয়েলসবার্গের বিভিন্ন স্টেজ আছে মরাল ডেভেলপমেন্টের। একটা হচ্ছে যখন যেটা হচ্ছে প্রি কনভেনশনাল, তারপরে সেই প্রি কনভেনশনাল থেকে আমরা আসছি কনভেনশনাল, এবং তারপরে আমরা আসছি পোস্ট কনভেনশনাল। তো এই প্রি কনভেনশনাল ডেভেলপমেন্টে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে আমি যেটা একটু আগেই বললাম, যে সেখানে একটা পরিবর্তন আসছে না, কিন্তু পরিবর্তনটা পরে আসতে পারে, সমাজের দ্বারা আসতে পারে। এবং তিনি বলছেন যে এখানে কিছু সাইকো সোশ্যাল ডেভেলপমেন্টের কথাও তিনি বলেছেন, যেটা হচ্ছে মানে মানসিক এবং সামাজিক, যেখানে মানসিক এবং সামাজিক চাহিদা আমরা মেলাতে পারি, যেখানে আমরা হচ্ছে বিশ্বাস অবিশ্বাসের কথা তিনি বলেছেন, তিনি স্বাধীনতার কথা বলেছেন, তিনি কোনো লজ্জাজনক পরিস্থিতির কথা বলেছেন, তিনি কোনো সন্দেহজনক পরিস্থিতির কথা বলেছেন, তিনি ইনফিরিয়রিটির কথা বলেছেন, যখন মানুষ হীনমন্যতায় ভুগছেন তার কথা বলেছেন, তিনি বলেছেন কনফিউশনের কথা, যেখানে আমাদের কোনো চিন্তা ভাবনাটা স্বচ্ছ নয়, স্বচ্ছ চিন্তা ভাবনা নয়, সেখানের মধ্যে আমাদের নানা রকম
মানে সন্দেহ আছে, নানা রকম প্রশ্ন আছে, তার কথা তিনি বলেছেন। কিন্তু তিনি বলছেন যে এইভাবেই আমাদের মানে আমরা আমাদের আস্তে আস্তে নিজেদের সেই মানে স্বচ্ছ চিন্তা ভাবনার মধ্যে যে প্রকৃত নৈতিক জগতের মধ্যে আমরা আমাদের থাকতে হবে। আচ্ছা, এরপরে আমাদের একটা পার্ট আছে এনকালচারেশন অ্যান্ড অ্যাকালচারেশন। এনকালচারেশনটা হচ্ছে যে যে শিক্ষার মাধ্যমে আমরা নানা রকম ভাবে আমাদের সাংস্কৃতিক চিন্তা ভাবনার মধ্যে দিয়ে আমরা মানুষকে এবং নিজেকে যেভাবে জীবন যাপন করা উচিত সেটা যখন শেখাতে পারি। সাংস্কৃতিক জীবনের সঙ্গে একাত্ম হওয়া, এনকালচারেশন, সাংস্কৃতিক জগতের সঙ্গে মিলে যাওয়া, সেটাকেই বলা হচ্ছে এনকালচারেশন। এবং আমরা দেখছি যে এটা আমাদের কারুর 1-এর মধ্যে আসে, 1 থেকে 2-এর মধ্যে আসে, 2 থেকে 3-এর মধ্যে আসে, এইভাবেই একটা সমাজে এটা তৈরি হচ্ছে, রাইট? এবং আমরা দেখছি যে মানে এই দক্ষতাটা, এটাও এক ধরনের দক্ষতা, এই দক্ষতাটা এরকম ভাবেই মানুষের মধ্যে প্রতিফলিত হয়। আমি আজকে হয়তো খুব প্রকৃত অর্থে সামাজিক জীব নই, কিছুদিন পরে আমার নানা রকম প্রশিক্ষণের মাধ্যমে, নানা রকম অভিজ্ঞতার মাধ্যমে আমি হয়তো এই সাংস্কৃতিক বা সামাজিক জগতের সঙ্গে অত্যন্ত মিলে যেতে পারবো, যেটা আমার নিজের, আমার জন্মগত, আমার যে দেশে আমি জন্মেছি তার হতে পারে, আমার সমাজের, যে সমাজে আমি বাস করি, যে দেশে আমি বাস করি, যাদের মধ্যে আমি বাস করি, তাদের সঙ্গে সাংস্কৃতিকভাবে মিলিত হওয়া, তাদের সঙ্গে সাংস্কৃতিকভাবে একাত্ম হয়ে যাওয়া, এটাকেই আমরা বলা হচ্ছে এনকালচারেশন। এবং এটা শিশুর জন্য খুব প্রয়োজন, শিশুর শিক্ষাও এইভাবেই হওয়া দরকার। এবং এইভাবে আমরা একটা সোশ্যাল এনভায়রনমেন্ট, একটা সামাজিক পরিমণ্ডল তৈরি করতে পারি, আমরা একটা সামাজিক অবস্থান পেতে পারি, সেটাই হচ্ছে এনকালচারেশন। এবং আমাদের মধ্যে কিছু সদর্থক চিন্তা ভাবনার প্রকাশ ঘটবে। আমরা যদি এই জায়গায় পৌঁছতে পারি প্রত্যেক মানুষ, যেটা খুবই অসম্ভব, তাহলে কিন্তু আমাদের মধ্যে একটা সদর্থক চিন্তা ভাবনার প্রকাশ ঘটবে। এবং আমরা দেখছি যে বিশ্বের যারা মানে বিশ্ববরেণ্য মনীষী, তারা কিন্তু এই এনকালচারেশনের মধ্যে দিয়েই গেছেন। তারা নিজেদের সমাজটাকে প্রথমে খুব ভালো করে দেখেছেন, ভেবেছেন, বুঝেছেন এবং সেটাকে কাজে লাগিয়েছেন। তিনি একটা নিজের সামাজিক তার একটা পরিমণ্ডল তৈরি করেছেন। এবং আমরা অনেক সময় তো এই কথাটা বলে থাকি যে আমরা দেশকে আমরা আগে জানবো, তারপরে বাইরেকে। শুধু ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল, জাতীয়তা এবং আন্তর্জাতিক, দুটোর মধ্যে আমাদের একটা মেলবন্ধন তৈরি করতে হবে। যেটা দ্বিতীয়টা আমার কথা, সেটা হচ্ছে অ্যাকালচারেশন। অ্যাকালচারেশন কথাটার মানে হচ্ছে অন্যান্য, মানে এটাও এক ধরনের শিক্ষা, যে শিক্ষার মাধ্যমে আমরা অন্যান্যদের সঙ্গে যোগাযোগ করে অন্যান্য সংস্কৃতির সঙ্গে একাত্ম হতে। অ্যাকালচারেশন, আমরা নতুন সংস্কৃতির সঙ্গে নিজেকে মিলিয়ে দিতে পারি। আমার সংস্কৃতিটা তো আমার মধ্যে আছেই, কিন্তু আমার সংস্কৃতির সঙ্গে অন্য কোনো সংস্কৃতির একটা মেলবন্ধন আমাকে তৈরি করতে হবে, অ্যাকালচারেশন। এবং সেটাও কিন্তু একটা খুব, এই শিক্ষা ছাড়া কিন্তু হয় না। যেরকম আমাদের দেশে আমরা দেখছি, ভারতবর্ষের কথা যদি আমরা ভাবি, তাহলে আমরা দেখবো যে ভারতবর্ষে অ্যাকালচারেশন বহু যুগ ধরে হচ্ছে। কারণ ভারতবর্ষ বিভিন্ন সময় বিভিন্ন শক্তির দ্বারা পরিচালিত হয়েছে এবং তারা তাদের চিন্তা ভাবনা, সংস্কৃতি, তাদের শিক্ষা দীক্ষা আমাদের মধ্যে তুলে ধরবার চেষ্টা করেছে। এবং তার মধ্যে একটা খুব সংমিশ্রণ, যেটাকে আমরা বলি কালচারাল সিনথেসিস, সাংস্কৃতিক সংমিশ্রণ তৈরি হয়েছে।
আমরা অ্যাকালচারেটেড, কিছুটা হলেও আমরা অ্যাকালচারেটেড, রাইট? কেন না আমাদের মধ্যে সেই ধরনের একটা মিশ্রণ তৈরি হচ্ছে, আমাদের মধ্যে মিশ্রণ তৈরি হয়েছে, তাই জন্য আমাদের সংস্কৃতিতে, আমাদের শিক্ষায়, আমাদের জীবনযাপনে, আমাদের অন্যান্য সাংস্কৃতিক প্রকাশে, যেমন সঙ্গীত, নৃত্য, সাহিত্য, শিক্ষা, সর্বক্ষেত্রেই আমাদের এই সাংস্কৃতিক আদান প্রদান হয়েছে, মানে অ্যাকালচারেশন আমাদের মধ্যে দেখা গেছে, এবং এটা ভীষণভাবে প্রত্যেকটি মানুষের জন্য প্রয়োজনীয়। নিজের সংস্কৃতির মধ্যে আমরা নিজেকে কুক্ষিগত করে যেন কখনোই রাখতে না পারি, কখনোই না রাখি। আমাদের নিজেকে তুলে ধরতে হবে, নিজেকে গ্রহণ করতে হবে, নিজের মানে অন্যান্য সংস্কৃতিকে গ্রহণ করার যে মানসিক চাহিদা, সেটা যেন আমাদের মধ্যে থাকে। সেটাকে কিন্তু আমরা যদি অত্যন্ত মানে ন্যারো মাইন্ডের, এই কথা আমরা হয়তো কথাটা ঠিক যে আমাদের মধ্যে যদি এই ন্যারো মাইন্ডেডনেস থাকে, আমরা যদি উদার মনে অন্য সংস্কৃতিকে তুলে ধরতে না পারি, আমাদের মধ্যে সেই ঔদার্য না থাকে, আমরা কিন্তু কখনোই প্রকৃত শিক্ষিত হয়ে উঠতে পারবো না। সেটাও কথা হচ্ছে যে এই চিন্তা ভাবনাটাও যখন শিশু তার একটা বয়সে পৌঁছয়, একটা জীবনের একটা স্তরে পৌঁছয়, তখন থেকেই কিন্তু তার মধ্যে এই চিন্তা ভাবনাটা খুব বেশি আনার চেষ্টা আমাদের করার দরকার আছে। যেমন আমরা দেখছি আজকের আমাদের ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে বলি যে ভারতবর্ষে হচ্ছে বৈচিত্র্য দেশ, এবং এখানে নানা রকম শিক্ষা ব্যবস্থা, নানা রকম ভাষাভাষীর মানুষ, নানা রকম ধর্মের মানুষ, নানা রকম সংস্কৃতির মানুষ আমরা একসঙ্গে বাস করি। কিন্তু আমাদের মধ্যে একটাই চিন্তা যে আমরা সবাই ভারতবাসী, কিন্তু আমাদের মধ্যে যে অ্যাকালচারেশনটা হয় বা হওয়া উচিত, আমাদের একে অপরের সংস্কৃতিকে গ্রহণ করা, দেওয়া নেওয়ার মধ্যে থাকা উচিত। এটা কবি বলে গেছেন, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই বিবিধের মাঝে, বৈচিত্র্যের মধ্যেও আমাদের এক হয়ে থাকতে হবে। কেন? যে আমাদের দেশ একটি, এবং সেই দেশটি হচ্ছে ভারতবর্ষ। অ্যাকালচারেশনটা ভীষণ দরকার, এবং ভারতবর্ষের নাগরিক এখন এই অ্যাকালচারেশনের মধ্যে দিয়ে খুব বেশি রকমের যে সাংস্কৃতিক সংযোজন আমরা বলতে পারি এটাকে, এর মধ্যে দিয়ে খুব বেশি রকম এগিয়ে যাচ্ছে, যার ফলে আমরা দেখছি যে আজকের দিনের একটি বাচ্চার বা আজকের দিনের একটি শিশুর, একটি বালক বা বালিকার সমাজের সঙ্গে মিলিত হওয়ার মানে কোনো সেরকম বাধা অনেক কম, যেটা আগেকার দিনে অনেক ছিল। ভাষাগত বাধা, সাংস্কৃতিকগত বাধা, জীবনযাপনে বাধা, আমাদের নানা রকম বিবাহ সূত্রে আমরা একে অপরের সঙ্গে মিলিত হচ্ছি, এক হচ্ছি। এইভাবেই আমাদের মধ্যে অ্যাকালচারেশনটা দরকার। এবং যেরকম আমরা খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমরা অ্যাকালচারেশন করতে চাই, নানা রকমের পদ, আমরা বিভিন্ন দেশের পদ আমরা তৈরি করে খেতে চাই, আমরা রন্ধন প্রেমী হতে চাই, সেইভাবে আমাদের খাদ্যাভাসে, জীবনযাত্রায়, সংস্কৃতিতে, চিন্তা ভাবনায়, চলাফেরায়, শিক্ষায়, সর্বক্ষেত্রেই এই অ্যাকালচারেশনটা অত্যন্ত প্রয়োজনীয়। আচ্ছা, আজকে এই পর্যন্তই। নমস্কার।